বাংলায় একটা কথা আছে, উঠলো ভাই তো কটক চাই। কিন্তু আজকাল তো আর কেউ ইচ্ছে হলেই কটক চলে যায় না। তাই আমার মনে হয় কথাটা আজকাল একটু ঘুরিয়ে বলা উচিত যে উঠলো ভাই তো কোথায় যাই। কারণ আজকাল যাওয়ার ইচ্ছেটা কনস্ট্যান্ট আমাদের সবারই, কিন্তু কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে কোথায় যাব সেটার কোনো ঠিক নেই। বাট আলটিমেটলি আমরা কোথায় গেছিলাম সেটা নিশ্চয়ই টাইটেল দেখে এতক্ষণে সবাই বুঝেই গেছেন। কিন্তু হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আমরা সেখানে কী করে গিয়ে পৌঁছালাম সেটা ক্রমশই প্রকাশ্য। আজকে আমাদের গল্পের শুরুটাও ঠিক এরকম। কোনো প্ল্যান ছিল না, প্রস্তুতি ছিল না। অফিস শেষে শুধুই ছিল ক্লান্তি আর কোথাও পালানোর একটা তাগিদ। তাই অফিস শেষ হওয়ার একটু পরেই আমরা ঠিক করলাম, চল চন্দননগরে যাই, জগদ্দি ঠাকুর দেখে আসি। যেমন বলা তেমন কাজ, বেরিয়ে পড়লাম রাতে। ব্যাগে একটা করে এক্সট্রা জামা নিয়ে নিলাম। ওই যে আগেই বললাম না, কোথাও যদি যাই, কোথাও একটা যাওয়ার তাগিদ, কারণ কালকে উইকেন্ড। আমরা এখন আছি বালি ব্রিজে। রাত প্রায় বাজে 12:30। আমাদের এখন গন্তব্য মানকুণ্ডুর দিকে। আমরা অনেকক্ষণ আগেই বালি ব্রিজ পেরিয়ে এসে ডানকুনি থেকে ডান দিক নিয়ে পার ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোডে উঠে পড়েছি। এখন রয়েছি আমরা শ্রীরামপুরের বেলুর মোড়ের কাছে। এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 20-25 মিনিট মতো লাগবে। মানকুণ্ডু বা চন্দননগর সাইডের ওই ধাবাগুলোতে যাব আমরা। ওখানেই ডিনার করব। ডিনার করে ওখান থেকে আবার ঠাকুর দেখতে বেরোবো। এখন ঘড়িতে বাজে 2:05। এখানে ম্যাডাম হেলমেট পরছে। আমরা এখন রয়েছি এক্সপ্রেস ধাবাতে। প্রায় 40-45 মিনিট মতো আগে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। এখানেই খাওয়া দাওয়া করলাম প্রাইভেট। এক্সপ্রেস ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েই আমরা ডান দিকে মানকুণ্ডু স্টেশন যাওয়ার এই রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তাটাই সোজা মানকুণ্ডু স্টেশন যায়। সেখান থেকে আবার সোজা চলে গেলে জিটি রোড। রাস্তাটা এতক্ষণ একটু অন্ধকারাচ্ছন্ন ছিল, কিন্তু তেমন খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু প্রচুর লোক এখান থেকে ঠাকুর দেখতে যাচ্ছে। তাই খুব একটা কোনো অসুবিধা হয়নি। যাই হোক, সামনে যা দেখে মনে হচ্ছে নো এন্ট্রি আছে। প্রত্যেক বছরই স্টেশন থেকে প্রায় কিলোমিটার খানেক আগে এই নো এন্ট্রিটা থাকে। যাই হোক, দেখি কতটা কি যেতে দেয়। তারপর বাইকটা পার্ক করি, সামনে তারপর হেঁটে গিয়ে দেখা হচ্ছে। আমরা এই বাইকটা পার্ক করলাম। পার্ক করে এখন হাঁটছি মানকুণ্ডু স্টেশন রোড দিয়ে। মানে আমরা ওল্ড দিল্লি রোড দিয়ে এলাম। ওল্ড দিল্লি রোড দিয়ে এসে ওখানে পার্কিংয়ে দাঁড় করে দিল, আর যেতে দেবে বললো আগে থাকতে। জয় মা। আর এখন হাঁটি, হেঁটে স্টেশনেই, সামনে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশন অবধি যাই। ওখান থেকে গিয়ে তারপর সোজা যাবো তেমাথা ঠাকুর দেখবো। তেমাথা হয়ে স্ট্যান্ডের দিকে দেখি, যদি বেশি রাত হয়ে যায় স্ট্যান্ডের দিকে একটু বসে তারপর চলে আসবো। চন্দননগরে পৌঁছে দেখি এ শহর কখনো ঘুমায়নি। সে যেন মনে হলো হঠাৎ ছুটে এলাম আমরা কোনো নীরব অপেক্ষার শহর থেকে কোনো আলোর শহরে হারিয়ে যেতে। প্যান্ডেল থেকে প্যান্ডেল ঘুরতে শুরু করলাম আমরা। রাত যত গভীর হচ্ছিল, চন্দননগরের রূপ ততই মায়াবী হয়ে উঠছিল। প্রতিটি প্যান্ডেলে যেন এক একটি শিল্পকর্ম আর আলোর রোশনায় ঝলমল করছে। আর তার মাঝেই প্রতিমার শান্ত স্নিগ্ধ রূপ মনকে এক অপার্থিব শান্তি দিচ্ছিল। জনসমুদ্রের মাঝে হেঁটে চলেছিলাম আমরা। কখনো বিস্ময়ে থমকে দাঁড়াচ্ছি এক একটি প্যান্ডেলের অপরূপ কারুকার্যের সামনে, কখনোই বা ভিড়ের মাঝে হারিয়ে গিয়েও আবার একে অপরের হাত ধরে খুঁজে নিচ্ছিলাম পথ। বাতাসে ভাসছিল পুজোর এক মিষ্টি গন্ধ, আর মাইকে বাজছিল সেই এভারগ্রিন পুজোর গানগুলো, যা উৎসবের মেজাজকে আরও গভীর করে তুলছিল। সারাটা রাত কেটে গেল এভাবেই চন্দননগরে অলিতে গলিতে, আলোর এই উৎসবে আর অজানা এক আনন্দধারায়। ক্লান্তি কখন যে উবে গিয়েছিল টেরই পাইনি।
এই এখন চলছে আইসক্রিম পার্টি। আমি এটা নিয়েছি কাপ। কি দিয়েছিস তুই এটা? টেডি বিয়ার আইসক্রিম প্যাকেটটা দেখা। এটা হচ্ছে ব্লুবেরি আর চকলেট। অরুণের ব্লুবেরি চকলেট আইসক্রিম। চিয়ার্স। রাত কেটে ভোর হলো, কিন্তু ঘুম এলো না। আলো, ভিড় আর এই পুজোর আমেজ যেন একটা অন্যরকম এনার্জি দিয়ে গেলো শরীরে। হঠাৎ ম্যাডামের মাথায় এলো, জয়পুর ফরেস্ট খুব দূর না, ব্রেকফাস্টটা নয় সেখানে গিয়েই করি। হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেছে। না, আমার পায়ে ব্যথা। বলছো তো এখন যাবে জয়পুর, বাট যাওয়া যাবে না। এটা দেখা। এই আমি ঠিক আছে, উঠবোস কর। লাগছে। আমি অনেক ভালো হবে। উঠবোস কর। অন্য কারণে অনেক অনেক টায়ার্ড হয়ে যায়। উঠবোস কর। উঠবো কেন করতে হবে? আমরা এখন বেরোলাম মানকুণ্ডু থেকে। মানকুণ্ডুর পার্কিং থেকে বাইকটা নিলাম, বাইক নিয়েই বেরোলাম। ইচ্ছা তো ছিল জয়পুর যাওয়ার, বাট আজকে আর যাবো না, আনপ্ল্যান্ড ভাবে। অন্য একদিন প্ল্যান করে আসবো, একবারে জয়পুর হয়ে বিষ্ণুপুর ঘুরে আসবো। আজকে কোনো গিয়ার্সও নেই, কিছুই নেই। ইচ্ছা আছে একটা জায়গায় ভালো করে ব্রেকফাস্ট করার। দেখি কোথাও ব্রেকফাস্ট করা যায় নাকি। তুই পৃথিবী এসে চাহিদায় কছরা, তুই পৃথিবী কোন ধোঁয়াশা ধোঁয়াশা রাস্তাতে নেমেছে রাত পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে বোঝে। এদিকে যাবি চুচুড়ায় গঙ্গার ধারে? বাড়ির দিকে যাই। ভেবে চিনতে বল। সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। আমাদের যাওয়ার কথা ছিল বাড়ির দিকেই, কিন্তু হঠাৎ কি ঠিক হলো, শেওড়াফুলি মোড় থেকে আমরা বাঁদিক না নিয়ে ডান দিক নিয়ে নিলাম তারকেশ্বর যাওয়ার রাস্তায়। তারকেশ্বর যাওয়ার রাস্তা পেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি চাপাডাঙ্গায়। এই রাস্তাটা চাপাডাঙ্গা থেকে আরামবাগ যাচ্ছে। এখন রাস্তার কন্ডিশন খুবই ভালো হয়ে গেছে। বছরখানেক আগেও এসেছিলাম, এই রাস্তাটা তখনও আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন যা দেখে মনে হচ্ছে 4 লেন হাইওয়ে, একদম মাখনের মতো চাকা রাস্তা। যাই হোক, এই হলো উঠলো পাই তো কোথায় যাই এর নমুনা। আমরা এখন চলেছি জয়পুর ফরেস্ট ব্রেকফাস্ট করতে। আরামবাগ থেকে একটু চা জল খেয়ে আমরা আবার এখন রওনা দিলাম। এখন আরামবাগ পেরিয়ে কোতলপুর পেরিয়ে আমরা জয়পুর ঢুকবো। আরামবাগ টাউন অবধি রাস্তাটা এরকমই থাকবে, তারপর রাস্তা হোপফুলি ভালোই থাকবে। হয়তো এরকম হাইওয়ে থাকবে, মানে চাকাচাক 4 লেন হাইওয়ে থাকবে না, স্ট্রেট হাইওয়েই থাকবে। আশা করি ভালো থাকবে রাস্তা। আরামবাগে আমরা যে ক্যাফেটাতে চা খেলাম, ক্যাফেটা সত্যি খুব সুন্দর ছিল। এটা হাইওয়ের ধারেই পড়ছে, মানে আরামবাগ টাউন যাওয়ার দিকে বাদিকে পড়ছে। ক্যাফেটা সকালবেলা পুরোপুরিভাবে খোলেনি বলে আমি সেভাবে দেখাতে পারলাম না, কিন্তু ফেরার দিন অবশ্যই ক্যাফেটাতে আসবো। এখন সোজা আমরা ট্রেনে একটু জয়পুরের দিকে যাই, আবার জয়পুরে গিয়ে কথা হচ্ছে। কলকাতার কোলাহল আর চন্দননগরের আলোর উৎসবকে পিছনে ফেলে যখন জয়পুর ফরেস্টে পৌঁছলাম, তখন প্রকৃতির এক ভিন্ন রূপ আমাদের স্বাগত জানালো। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা যেন শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে এক শান্ত সবুজ আশ্রয়। হেলমেটের ভাইজার খুলতেই এক মিষ্টি ঠান্ডার হাওয়ার সাথে ভেসে এলো মাটির সোঁদা গন্ধ, যা মনকে এক নিমিষেই শান্ত করে দিল। মনে হলো এতক্ষণের অপেক্ষার পরিসমাপ্তি ঘটল এই সবুজের মাঝে। না, ঘুরিয়ে নি যাই, দেখি ব্রেকফাস্টে কোনো অপশন থাকলে ভালো। হ্যাঁ, এটাই সোজা যায়। বনলাটা একটু দেখে নি খাবার দাবার কি আছে। এখন বাজে ঘড়ি 11টা 3। আমরা এই বনলতাতে খাওয়া দাওয়া করে রওনা দিলাম। এদের জঙ্গলের মধ্যে যাচ্ছে, কি সুন্দর। অবশ্য আমরা সারা রাত জাগা, তো কাইন্ড অফ বলতে পারি এটাই আমাদের ব্রাঞ্চ। বাঁকুড়া জেলায় অবস্থিত এই জয়পুর ফরেস্ট কলকাতা ও শহরতলি থেকে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি উইকেন্ড স্পট।
মানুষ এখানে এসে প্রকৃতির মাঝখানে কিছু সময় কাটায়, বনলতায় খাওয়া দাওয়া করে আবার ফিরে যায়। কলকাতা থেকে জয়পুর ফরেস্ট আসার জন্য বেশ কয়েকটি যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জয়পুর ফরেস্ট কলকাতা থেকে প্রায় 125 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং পৌঁছতে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে, যা যাতায়াতের মাধ্যম এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে। এখানে পৌঁছানোর বেশ কয়েকটি উপায়ের মধ্যে একটি হলো নিজস্ব গাড়ি বা ভাড়া গাড়ি করে জয়পুর ফরেস্ট পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক ও জনপ্রিয় উপায়। এছাড়াও বাস রয়েছে। স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাঁকুড়া বা বিষ্ণুপুরগামী যে কোনো বাস যেগুলো আরামবাগ হয়ে যায়, সেগুলোতে করে জয়পুর ফরেস্টের কাছে নামা যায়। তাছাড়া রেলপথে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে আসা যায়। জয়পুর ফরেস্টের নিজস্ব কোনো রেল স্টেশন নেই। সবচেয়ে কাছের বড় স্টেশন হলো বিষ্ণুপুর, যা জয়পুর ফরেস্ট থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। বিষ্ণুপুর স্টেশন থেকে জয়পুর ফরেস্ট যাওয়ার জন্য ট্রেকার বা অটো করেও আসা যায়। তাছাড়া হাওড়া থেকে আরামবাগ পর্যন্ত লোকাল ট্রেন নিয়ে সেখান থেকে বাসে জয়পুর ফরেস্ট পৌঁছানো যায়। আস্তে আস্তে যাই, যতক্ষণ জঙ্গলের ছায়া দিয়ে যাওয়া যায়। কিন্তু আস্তে যেতে গিয়ে আবার হাতি না বেরিয়ে আসে। কি শান্তি না! ঢুকবি, ঠান্ডা পাবি না, ভিতরে প্রচুর ধুলো, আর ভিতরে একটা পরিত্যক্ত রেল লাইন আছে, এরোড্রোম। যাবি? চল যাই তাহলে। ফরেস্টের ভেতর ঢুকে এ যেন মনে হলো এক অন্য জগৎ। চারিদিকে শুধু সবুজ আর সবুজের মেলা। শাল, সেগুন, ইউক্যালিপটাস আর অসংখ্য নাম না জানা গাছেদের দিয়ে ঘেরা এই যে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এটা আলাদাই অনুভূতি জাগায় আমাদের বাইকারদের। গাছের ঘন পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আঁধারি খেলা আর বিশুদ্ধ এক সতেজতা, যা শহরের ধুলোবালির ক্লান্তি মুছিয়ে দিচ্ছিল আমাদের। ব্যাস, পাকা রাস্তা ওখানেই শেষ, এবার সব মাটির রাস্তা, লাল মাটির রাস্তা। এবার আমার টায়ার আর বাইকটা জানান দেবে যে বাঁকুড়া এসে গেছে। কোন গভীর জঙ্গলে ঢুকে গেছি জানি না। আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে এসে এরোস্পেস খুঁজতে এসেছি, এরোস্পেস খুঁজতে এসে হারিয়ে গেছি। জঙ্গলে আলাদা আলাদা ট্রেল নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম। একটা এমন ট্রেলে ঢুকলাম, গিয়ে দেখলাম সামনে কিছু নেই, একটা আলুর চাষ হচ্ছে, দুজন চাষি চাষ করছে। সে কাদার মধ্যে গিয়ে সরু রাস্তা, এক মানে সে পায়ে হাঁটা রাস্তার মধ্যে বাইক নিয়ে গিয়ে সে ঘুরাতে ঘুরাতে মাথা খারাপ হয়ে গেল। এখন আবার বেরিয়ে এসেছি, এখন একটা ট্রেল যাচ্ছি। জঙ্গলের এটাই মজা, জঙ্গল ট্রেলের এটাই মজা যে কোন ট্রেলটা নেবে, এক একটা ট্রেল এক একটা পাথে পৌঁছে দেবে। কোনো নির্দিষ্ট এরকম ঠিক বেঠিক কোনো এ নেই। যাই হোক, ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে, ভালোই মজা করছি, যদিও আমরা একা আছি। হ্যাঁ, এটাই একটু ব্যাপারটা। এখানে আমি অন্য সময় এর আগেও এসেছি এই এরোস্পেসের ভেতরে, বাট সেই সময় প্রচুর প্রচুর পরিমাণে বাইকার থাকে, লোকালসরাও থাকে। বাট এখন সত্যি কথা বলতে খুবই, এটা গিরগিটি 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 পুরো তোর মতো, সঙ্গে সঙ্গে রং বদলে দিল। যাই হোক, তো কি বলছিলাম, হ্যাঁ,
জঙ্গল টলে এটাই মজা। দেখা যাক, অবশ্য এরোস্পেসটা তো এখানে পুরোটাই এরোস্পেস একটা, কিন্তু তবু একটা ফাঁকা রানওয়ের মতো আছে, যেটা আমি আগে এই রে কোন দিক দিয়ে এসেছিলাম রে, এইটা দিয়ে এসেছিলাম না, এই এক ঝামেলা, কোনটা দিয়ে এসেছি মনে রাখা যায় না। ফাইনালি আমরা এরোড্রোমের কাছে এসে পৌঁছালাম, যদিও এটাকে এখানে এরোড্রোম বললে কেউ চিনবে না, স্থানীয় লোকেরা এটাকে চাতাল বলেই চেনে। এটা আসলে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। ব্রিটিশ আমলে বিশ্বযুদ্ধের সময় এটাকে এয়ার স্ট্রিপ হিসেবে ব্যবহার করা হতো যুদ্ধ বিমানের জন্য, কারণ এটা জঙ্গলের মধ্যে গাছেদের ক্যানোপি দেওয়া একটা হিডেন এয়ার স্ট্রিপ টাইপের ছিল। যাই হোক, আমরা এখানে বেশি ঘুরবো না, কারণ প্রচুর রোদ্দুর। আমরা এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো। এয়ারড্রোম থেকে বেরিয়ে আমরা এখন স্টেট হাইওয়ে থেকে বাদিকে নিয়ে নিলাম। এখন আমরা আছি বিষ্ণুপুরের দিকে। তো আমরা হঠাৎ বিষ্ণুপুর যাওয়ার প্ল্যান এই জন্য করলাম, কারণ অলরেডি আজকে লেট হয়ে গেছে, আর কালকে এমনি আমাদের উইকেন্ড ছুটি আছে। তাই আমরা ভাবলাম এতটাই কাছে যখন বিষ্ণুপুরে আছি, তো বিষ্ণুপুরটা ঘুরে যাই। ক্যামেরায় তেমন বেশি চার্জ নেই, তাই আজকের পর্বটা এখানেই শেষ করছি, জয়পুরের এই সবুজ প্রকৃতির মাঝে। আগামী পর্বে তুলে ধরবো আমাদের বিষ্ণুপুর ভ্রমণের গল্প। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনের ভিডিওগুলোর সাজেশন আপনারা পান। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন অফ দ্য গ্রিড অরিজিৎ।